নমস্কার, আপনারা দেখছেন জজবাত 24 বাংলা। সঙ্গে রয়েছি আমি দৃষ্টি। দিন যতই বাড়ছে ততই কিন্তু বিধানসভা নির্বাচনের রাজনৈতিক উত্তাপ বেড়েই চলেছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করেই ইতিমধ্যেই কিন্তু সরগরম শিলিগুড়ি শহর। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকার দেবাশিস প্রামাণিক একেবারে বলা চলে শিলিগুড়ি তথা ফুলবাড়ি মানুষের জন্য ক্রেজ। এই দেবাশিস প্রামাণিক এই মুহূর্তে ওনাকে আমি পেয়ে গিয়েছি কিন্তু আলোচনায় এই জজবাত 24 বাংলায় আমি কিন্তু এই মুহূর্তে ওনাকে পেয়ে গিয়েছি। এই দেবাশিস প্রামাণিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং দলীয় কর্মসূচিতে তাকে কিন্তু একেবারে দলের প্রথম সারিতেই দেখা গিয়েছে। দাদা, আপনাকে জজবাত 24 বাংলায় স্বাগত। নমস্কার। প্রথমে জিজ্ঞেস করব, কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। আপনাদের সবার আশীর্বাদে ভালোই আছি। এই যে দীর্ঘ আপনার যে রাজনৈতিক কেরিয়ার, 30 বছর আপনি কংগ্রেস করেছেন, তারপরে তৃণমূলে আসা, এই রাজনৈতিক কেরিয়ার সম্পর্কে কি বলবেন? শুরুটা কিভাবে হয়েছিল? দেখুন, আমি 30 বছর কংগ্রেস করেছি। আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ফ্রিডম ফাইটার। হ্যাঁ, আমার বাবার মানে রক্তটা আমার মধ্যে আছে বলতে হবে। বাবা পলিটিক্স করতেন। তা বলছি যে কংগ্রেস করে আমি 5 বার নির্বাচিত হয়েছি গ্রাম পঞ্চায়েত সদস্য হিসাবে। খুব তখন সিপিএম এর সাথে হাড্ডাহাড্ডি লড়াই ছিল এবং অনেক অত্যাচার সহ্য করেছি। 1 মাস বাড়িঘর ছাড়া ছিলাম। অনেক কেস কাবাডি আমার এগনেস্টে সিপিএমরা দিয়েছিল। তারপর 2011 সালে কংগ্রেস তৃণমূলের জোটে সরকার বদল হয় মমতা ব্যানার্জির নেতৃত্বে। পশ্চিমবঙ্গে মানুষ মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেন। উনি মুখ্যমন্ত্রী হন, তখন আমরা কংগ্রেসের সাথে জোটেই ছিলাম। তারপরে যাই হোক, গৌতম দা আমাদের এখানকার বিধায়ক হন। উনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী হন। উনি আমাকে খুব বলাতে উনি অনেক বুঝালেন যে উন্নয়নের জন্য আয় তুই না থাকলে হবে না। তারপরে 2013 সালে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। হ্যাঁ, এবং আমি 2 বার পঞ্চায়েত সমিতি, তারপর জেলা পরিষদ সদস্য ছিলাম, জেলা পরিষদের কর্মদক্ষ ছিলাম। এবার তৃণমূলে 8 বছর আমি ব্লক প্রেসিডেন্ট ছিলাম, 2013 থেকে 2021 16ই আগস্ট পর্যন্ত। 8 বছরে গৌতম দা আবার দ্বিতীয়বার জিতলো। তারপরে বিজয় বর্মন লোকসভায় জিতেছেন। 2018 সালে 4টা গ্রাম পঞ্চায়েত আমার অধীনে ছিল, ডাবগ্রাম 1, ডাবগ্রাম 2, ফুলবাড়ি 1, ফুলবাড়ি 2। এই 4টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে ডাবগ্রাম 2 খুব বড় অঞ্চল এবং প্রায় তখন 75,000 ভোটার ছিলেন। আমরা গৌতম দার সাথে আলোচনা করে তারপরে ওই অঞ্চলটাকে 2টা ভাগ করা সাংগঠনিকভাবে, ডাবগ্রাম 2 এর এ এবং ডাবগ্রাম 2 এর বি। হ্যাঁ, তারপরে 18 সালে পঞ্চায়েত ইলেকশনে ডাবগ্রাম দিয়েও আমরা 22টা সিট পেলাম 30টার মধ্যে। ডাবগ্রাম 1-এ আমরা 12টার মধ্যে 10টা পেয়েছিলাম। তারপরে ফুলবাড়ি 1-এও আমরা অঞ্চলটা পেয়েছিলাম। ফুলবাড়ি 2-এও 20টার মধ্যে আমরা 18টা জিতেছিলাম, একটা বিজেপি একটা নির্দল। তারপরে যাই হোক, 2019 সালে লোকসভা নির্বাচনে আপনারা জানেন যে ডাবগ্রাম, আমাদের এই ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভাতে 14টা ওয়ার্ড হচ্ছে শিলিগুড়ি সাংগঠনিকভাবে শিলিগুড়ি দেখাশোনা করে এবং ওটার নাম হচ্ছে শিলিগুড়ি টাউন 3 ব্লক তৃণমূল কংগ্রেস। তার প্রেসিডেন্ট তো আমি ছিলাম না, 14টা ওয়ার্ডের আলাদা প্রেসিডেন্ট ছিল এবং সেখানে আমরা ডাবগ্রাম ফুলবাড়ি সব 14টা ওয়ার্ড এবং আমাদের এই 5টা সাংগঠনিক অঞ্চল মিলে আমরা 82,000-এ পিছিয়ে গেলাম। তারপরে 2021 সালে বলে লাভ নেই, গৌতম দা অনেক উন্নয়ন করেছেন আমাদের এই বিধানসভায়। এই বিধানসভাটা বামফ্রন্ট আমলে, সিপিএম আমলে মানে একদম অন্ধকারে ডুবেছিল। রাস্তাঘাট সম্পূর্ণ খারাপ ছিল এবং কমিউনিকেশন বলতে কিছুই ছিল না। সেটা গৌতম দা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং এসজেডিএস চেয়ারম্যান হওয়ার পরে বিপুল কাজ করেছেন উনি। আমি ব্লক প্রেসিডেন্ট ছিলাম, ওনাকে দিয়ে আমাদের এই 4টা গ্রাম পঞ্চায়েতকে সুন্দরভাবে সাজানো হয়েছিল। প্রচুর পাকা রাস্তা উনি করেছেন, কালভার্ট করেছেন, ড্রেন করেছেন, ব্রিজ করেছেন বড় বড়। হ্যাঁ, তারপরে সমস্ত প্রাইমারি স্কুলের বাউন্ডারি ওয়াল করেছেন এবং উচ্চ বিদ্যালয়গুলোর বাউন্ডারি ওয়াল করেছেন। অনেক ডেভেলপ বলে আপনার এক কথা স্বীকার করতে হবে, গৌতম দেব অনেক উন্নয়ন করেছেন। তারপরে 2021 সালে আমাদের এই বিধানসভা থেকে গৌতম দা 27,000 ভোটে হেরে যান এবং এখানে বিজেপি এমএলএ হয়। কিন্তু আমার যে গ্রামীণ অঞ্চলটা ছিল, এখানে মাত্র 6,600 ভোটে আমরা পিছিয়েছিলাম। বাদ বাকি
আমাদের 14টা ওয়ার্ডেই কিন্তু প্রায় 20,000 ভোটে আমরা পিছিয়ে ছিলাম। তারপরে 2021-এ আমাকে সরিয়ে দেওয়া হয়, অন্য একজন ব্লক প্রেসিডেন্ট হন। তারপরে 2021 থেকে 2024 পর্যন্ত আমি ব্লক প্রেসিডেন্ট ছিলাম না। 2024 সালে আমাকে 17 জানুয়ারি আবার ব্লক প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়, কিন্তু 2024-এর 19শে এপ্রিল আবার পার্লামেন্ট ইলেকশন হয়। এই 3 মাসে আমার পক্ষে সম্ভব ছিল না। সংগঠনটা যেভাবে বসে গেছিল, 3 মাসে কেউই পারবে না একটা সংগঠনকে আবার সাজাতে। তো যাই হোক, আবার আমাদের এই 5টা সাংগঠনিক অঞ্চলে আমরা 24,000 ভোটে পিছিয়ে গেলাম এবং 48,000 ভোটে আমরা 14টা ওয়ার্ডে পিছিয়ে গেলাম। এবার 14টা ওয়ার্ডে 48,000, এই 24,000 মিলে 72,000-এ এখানে বিজেপি এগিয়েছিল, জয়ন্ত রায় যে এমপি হয়েছেন। তা বলছি যে তারপরে একটা ঘটনা ঘটে গেল, জানি না কেন ঘটলো, কি ব্যাপার। তারপর আমাকে দলের থেকে সাসপেন্ড করা হয়েছে। আমি প্রায় 1.5 বছর ধরে সাসপেন্ড অবস্থায় আছি। কিন্তু আমি মনে প্রাণে তৃণমূল, আমিও চাই তৃণমূল দলটা ভালো হোক এবং মমতা ব্যানার্জি আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হোক। দাদা, এই জায়গাটাই প্রশ্ন যে বিগত 1.5 বছর নিজেকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না করে রাখা, এর কি কারণ? কারণ তো দেখেন, আমাদের দলই বলতে পারবে, আমি তো আর এটা বলতে পারবো না। তবে আমি কংগ্রেস পরিবার থেকে উঠে এসেছি, আমি খুব কষ্ট করে কংগ্রেসটা করেছি। আমি কোনো দল পরিবর্তন করব না, আমার নীতি আদর্শ এটা বাঁধবে। কাজেই আমি যদি তৃণমূল দল আমার সাসপেন্ড তুলে নেয় তারাও ভালো, আর যদি নাও তুলে নেয় তাও আমি এই দলকেই সমর্থন করব এবং আমার ভোটটা, আমার পরিবারের ভোট তৃণমূল কংগ্রেসই পাবে। আমি যতদিন বাঁচবো আমি দল পরিবর্তন করব না। দাদা, জমি কেলেঙ্কারি মামলায় 45 দিন কারাবাস বন্দী, কি বলবেন? কেউ কি ফাঁসানোর চেষ্টা করেছে? দেখুন, 1.5 কাঠা জমি তো আর দেবাশিস প্রামাণিক দখল করতে যাবে না। এবার 1.5 কাঠা জমির কেস দিয়ে আমাকে জেলে ঢোকানো হয়েছে। আমি 46 দিন জেলে ছিলাম। আশ্চর্য ব্যাপার, সব থেকে খারাপ লাগে যে আমি যেই পরিবার থেকে বিলংস করি, আমাদের প্রচুর জমি জায়গা ছিল, এখনও আমাদের যা জমি জায়গা আছে তাতে বর্তমান বাজার দর যদি ধরা হয় 100 কোটি টাকা মূল্য আছে। আমরা 4 ভাই। তা বলছি, আমিও ব্যবসা করি, আমারও টার্ন ওভার 16 থেকে 18 কোটি টাকা। তা বলছি যে আমি আমার ব্যবসাতে যেসব স্টাফ আছে, ইঞ্জিনিয়াররা আছে, আমি মাসে 5.5 লাখ টাকা করে তাদেরকে মায়না দিই। আমি ইনকাম ট্যাক্স গত বছরও 27 লক্ষ টাকা দিয়েছি এবং জিএসটি প্রায় 1,25,00,000 টাকা জিএসটি দিয়েছি। তা কাজেই আমি মানে আমার মতো লোক ওই 1.5 কাঠা জমি দখল করতেও যাবে না। এটা আমার খুব দুঃখ লেগেছে, আমার পরিবারেরও খুব খারাপ লেগেছে যে এই 1.5 কাঠা জমির কেস দিয়ে আমাকে জেল খাটানো হলো। কেন হলো সেটা যারা করেছে তারাই বলতে পারবে। কিন্তু এটা করা ঠিক হয়নি, মানুষ মেনে নেয়নি। আমি এটুকু বলতে পারি, সামনে বিধানসভা নির্বাচন আছে, আমাকে মানুষ যেভাবে ভালোবাসে, আমাকে নিয়ে আমার যে তৃণমূলের কর্মীরা যেভাবে ভালোবাসে, এখনও তৃণমূলের কর্মীরা 90% কর্মীরা আমার সাথে যোগাযোগ রাখে এবং তারা খুব দুঃখিত। তাদের একদম গার্জিয়ান আমি ছিলাম, তাদের সুখ দুঃখের সাথী ছিলাম। অনেক তৃণমূলের কর্মীর ছেলে মেয়ে লেখাপড়া করতে পারতো না, তাদেরকে পড়িয়েছি, বই কিনে দিয়েছি। অনেক কর্মীরা অসুস্থ হলে কলকাতা পাঠানো, ব্যাঙ্গালোর পাঠানো, বা কারো ক্যান্সার হলে তাকে বোম্বেতে ট্রিটমেন্টের জন্য পাঠানো, তাদের যাতায়াতের ব্যবস্থা করে দিয়ে। কাজেই সেটা আমরা এখন পাচ্ছি না। জানি না দলের কি তারা কি করবেন। তবে গ্রাস রুটে খোঁজ খবর নেওয়া উচিত ছিল, আমি এটুকু মনে করি। আমার সম্বন্ধে এই 1.5 কাঠা জমির কেস দেওয়ার আগে দেবাশিস প্রামাণিক কে, কোথার থেকে এসছে, উনি কতদিন ধরে রাজনীতি করে, ওনার গ্রাস রুটের খবর কি, যারা করেছে আমি মনে করি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আইবি ডিপার্টমেন্ট ছিল, সিআইডি ছিল, তারপরে ডিডি ছিল, বিভিন্ন উইংস ছিল, তাদেরকে দিয়ে আমার সম্বন্ধে সমস্ত খোঁজ খবর নেওয়া উচিত ছিল যে সত্যি উনি জমির ব্যবসা করেন কিনা, ইনভলভমেন্ট আছেন কিনা। আমি খুব দুঃখিত এবং আমার বিশেষ করে আমার পরিবারের সবাই, আমার দিদিরা আছে, বোনরা আছে, আমার ভাইরা আছে, তাদের ফ্যামিলি আছে, আমার ভাগনা ভাগ্নিরা আছে এবং তাদের বিভিন্ন জায়গায় বিয়ে হয়েছে। সেসব পরিবার থেকে যেসব দুঃখ তারা পেয়েছে, সেটা কল্পনা অতীত ব্যাপার। এবং আমার ওয়াইফ 15 দিন বলতে গেলে মুড়ি জল খেয়েছিল। আমার ছেলে মানে কি বলবো, একাই দৌড়ঝাঁপ করে আমাকে হাইকোর্ট থেকে বেল করিয়েছে। তো সেগুলা, ওই দিনগুলো আমি আর মানে ভুলতে পারি না।
খুব খারাপ লেগেছে। মানুষের জন্য এত কিছু করে, দলটার জন্য এত কিছু করার পরেও যেই দলের জন্য মানে দিন রাত আমার একটাই উদ্দেশ্য ছিল, আগে দল, তারপরে অন্য কিছু। হ্যাঁ, তা জানি না কি কেন হলো, কি করে করা হলো। কাজে আমি মনে করি, একটা কথা আমি আপনাদের পরিষ্কার বলছি, আমাকে যদি দল বসিয়ে রাখে তাতে বিজেপির লাভ। এখানে আমি বসে থাকলে 20 থেকে 25,000 ভোট বিজেপির বাক্সে চলে যাবে, এবং দল ইচ্ছাকৃতভাবেই এই সিটটা বিজেপিকে তুলে দিতে যাচ্ছে কিনা আমি জানি না। আমি এইটুকু জোর গলায় বলতে পারবো, দেবাশিস প্রামাণিক বসে থাকলে বিজেপির অনেক লাভ হবে। দাদা, আপনার গ্রেফতারি শিলিগুড়ি এবং জলপাইগুড়ি অঞ্চলে উল্লেখযোগ্য রাজনৈতিক তরঙ্গ তৈরি করেছে, কিভাবে দেখেন বিষয়টি? কি বলবো, দেখুন, আমি তো আমাদের এখানে একটা, আমার বুথেই একটা শিশুশিক্ষা স্কুল ছিল। হ্যাঁ, সেই স্কুলের রাস্তার ধারে ছিল, এবং তাতে মিড ডে মিল যখন খাওয়ানো হতো, ধুলা হতো, বা বাংলাদেশের রোডে প্রচুর নেপালের গাড়ি তখন যেত। 2000, আমি এটা 8 সালের ঘটনা বলছি। হ্যাঁ, তাদেরকে আমি একদিকে গিয়ে দেখি বাচ্চারা খাচ্ছে, এদিকে ধুলায় ভর্তি। তারপরে আমি বহু লোককে বলেছিলাম 3 কাঠা জমি দান করার জন্য, স্কুলটা করে দেওয়ার জন্য, দিতে পারবো তাহলে, কেউ দেয়নি। তখন আমি নিজে 3 কাঠা জমি নিজের পয়সা দিয়ে কিনে আমি আজকে ওইখানে একটা শিশু শিক্ষা স্কুল বানিয়ে দিয়েছি, সেটা 2009 সালে। এবং সব কিছু করে দিয়েছি, স্কুল বিল্ডিং, তারপরে মিড ডে মিল খাওয়ানোর জন্য ঘর করে দিয়েছি, টয়লেট করে দিয়েছি, এবং আজকে সেটা একটা পুলিং বুথ, এবং সেখানে এখন ভোটও হয়। তা বলছি যে যে তারপরেও আমাকে 1.5 কাঠা জমির কেস দেওয়া হয়। এটা কেন করা হলো, কি উদ্দেশ্যে করা হলো, সেটা যারা করেছে তারাই বলতে পারবে। কিন্তু আমার সাথে এই জিনিসটা করা উচিত হয়নি। আমি খুব, এটা আবার মানে কি বলবো, চিরদিন আমি এই কথা ভুলতে পারবো না যে আমাকে এটা টোটালি আজকে, আমি যেটা সব থেকে ঘৃণা করতাম, বিশেষ করে আমি কোনোদিন জমির ব্যবসা করিনি। দ্বিতীয় কথা যে আমাদের দলের অনেকে জমির ব্যবসা যারা করতো, বা অনেকে ভেস্টের জমি বিক্রি করেছে, নদীর চর বিক্রি করেছে, আমি এটা পুরাপুরি বিরোধী ছিলাম, এবং গৌতমদা বিরোধী ছিল। আমি থানা ওসিদেরকে বলতাম যে আমাদের কোনো পঞ্চায়েত সদস্যা বা প্রধান যেই যদি জড়িত থাকে, কোনো রেয়াত করবেন না, তাদেরকে অ্যারেস্ট করে নেবেন। এবং আমি এটা বারবার বলে এসেছি, আমি অনেক জায়গায় চিঠি দিয়েছি, অনেক জমি উদ্ধার করার চেষ্টা করেছি। আমি ফুলবাড়ি 1-এ একটা গোডাউনের জমি, আমাদের ভেস্টের জমি, প্রায় ওখানে 90টি জমি ছিল, সেটাকে উদ্ধার করেছি, এবং একটা কনস্ট্রাকশন হচ্ছিল, সেটাকে বন্ধ করেছি। হ্যাঁ, তার ডকুমেন্ট সব আমার কাছে আছে। তা বলছি যে তারপরেও আমাকে এই যে একটা বদনাম দেওয়া হলো, এটা কোনো মতে আমি মেনে নিতে পারছি না। এটা মানুষও বিশ্বাস করে না, কারণ আমি পয়সা কামানোর জন্য তৃণমূল দল করতাম না। আমার পয়সা, আমি যেই ব্যবসাতে যেই ইনকাম করি তাতে আমার যথেষ্ট, এবং আমি আমার নিজের ব্যবসার থেকে একটা পার্সেন্টেজ আমি দলের পিছনে খরচা করতাম। এটা সবাই ভালো করেই জানে। দাদা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন এবং ব্লক সভাপতি হিসেবেও কিন্তু দায়িত্ব পালন করেছেন। কোন পদে কাজ করে সবচেয়ে বেশি স্বচ্ছন্দ বোধ করছেন? দেখুন, আমি তো ব্লক প্রেসিডেন্টও ছিলাম, জেলা পরিষদও ছিলাম, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলাম। আমি 5 বছরে, বিশেষ করে আমার টাইমে, আমি 2018 সালে জিতি, 18 থেকে 23 ছিলাম, 19 আর 20 2 বছর কোভিড ছিল। কোভিডের টাইমে কোনো উন্নয়ন হয়নি। তারপরেও 3 বছর উন্নয়ন আমি যতটুকু করেছি, আমি 26 কোটি টাকার কাজ করেছি 4টা গ্রাম পঞ্চায়েতে। হ্যাঁ, 3 বছরে 26 কোটি টাকা কাজ করাই চারটেখানি কথা না। আমি প্রচুর রাস্তা করেছি, কালভার্ট করেছি, ড্রেন করেছি, স্কুলের বাউন্ডারি ওয়াল করেছি। আমি মনে মনে করি আমার ক্ষমতার মধ্যে যতটুকু করার দরকার ছিল তার থেকে অনেক বেশি করেছি। এবং যে এটা বিশেষ করে বিজেপির যিনি এমএলএ আছেন, বছরে উনি এখন 70 লাখ টাকা করে পান। হ্যাঁ, তা বলছি 5 বছরে 3.5 কোটি টাকা পেয়েছেন। এটা মানুষ ভালো করেই জানে যে উনি কি উন্নয়ন করেছেন। আমি জেলা পরিষদে যখন ছিলাম, আমি 3 বছরে 26 কোটি টাকার কাজ করেছি। কিন্তু আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি শহর কেন্দ্রিক অঞ্চল, এখানে একদম শিলিগুড়ি শহর ঘেরা, এবং আমাদের ওয়ার্ডগুলোর সাথে মেশানো। হ্যাঁ, যেরকম ডাবগ্রাম 1-এর পাশে হচ্ছে 41 নম্বর, 42, 43, 44 ওয়ার্ড আছেন। ডাবগ্রাম 2-এর হচ্ছে 38 নম্বর, 39, 38, 37, 36, 35 হচ্ছে ডাবগ্রাম 2-এর পাশে, এবং 31 থেকে 35 ফুলবাড়ি 1-এর পাশে। তো কাজে ফুলবাড়ি 2-ও বলতে গেলে এখন অনেক ডেভেলপমেন্ট হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে। এই 4টা গ্রাম পঞ্চায়েতকে খুবই তাড়াতাড়ি, আমাদের এই গভর্নমেন্ট, যদি তৃণমূলের গভর্নমেন্ট আবার ফিরে আসে, এটা আর পঞ্চায়েতে চলে না, এটাকে একটা আলাদা পৌরসভা করা উচিত। পৌরসভা করলে মানুষের চাহিদা এখন রাস্তা পাকা, ড্রেন হবে, ড্রেন পরিষ্কার হবে, এবং বাড়ির যে ওয়েস্ট আছে সেই ওয়েস্টটা যাতে
এক জায়গায় ফেলা যায়, এবং তার জন্য ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট লাগবে, আর দ্বিতীয় কথা স্ট্রিট লাইট লাগবে। এখানে মানুষ কিন্তু আর কেউ, এখানে মাটি পাওয়া যায় না, কাজে 100 দিনের কাজ করাও এখানে অসম্ভব। এখানে জমির প্রচণ্ড দাম, যে কোনো জায়গায় 10 লাখ টাকা করে কাঠা আছে। বাস্তবটাকে যদি একদম তুলে ধরা যায় তাহলে এটা খুব তাড়াতাড়ি একটা পৌরসভা হওয়া দরকার আছে। দাদা, আমার শেষ প্রশ্ন আপনার কাছে। আমি প্রথমেই বললাম যে শিলিগুড়ি তথা ফুলবাড়ি মানুষের জন্য আপনি দেবাশিস প্রামাণিক, এই নামটা কিন্তু একটা ক্রেজ, সাধারণের জন্যই আপনি তৈরি, এবং মানুষজন, জনগণ কিন্তু আপনাকে চায়। আসন্ন বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ কি আপনাকে দেখতে পাবে ভোটে? জানি না, এখন আমি, দেখুন আমি তো আর দলের কথা বলতে পারবো না, তবে আমি এইটুকুই বলছি যে আমি দল পরিবর্তনের কোনো কোনো রকম আমার ইচ্ছাও নেই, করবও না। হ্যাঁ, এবং আমি বারবারই বলছি আমার রক্তে কংগ্রেসি রক্ত, কাজে আমি তৃণমূল দলে এসেছি, প্রায় 13 বছর ধরে তৃণমূল দল করছি। আমার দল পরিবর্তন করার কোনো ব্যাপার নেই, তৃণমূল দলকেই ভালোবাসি। এবং মানুষ চায়, মানুষ বিশেষ করে ফুলবাড়িতে আমাকে গার্জেন হিসাবে সবাই মানতো, দেখতো। আমি এখানে দেখুন কোনোদিন সিপিএমের পেছনেও বলতে পারবেন কোনো ষড়যন্ত্র করিনি, বিজেপির পিছনেও কোনো ষড়যন্ত্র করিনি। আমার কাছে বিজেপির লোক আসলে উপকার পেয়েছে, সিপিএমের লোক আসলে উপকার পেয়েছে। আমি কোনো ওইসব দেখতাম না কে কোন দল করে। উন্নয়নটাকে আমি মূল কান্ডারি ভাবতাম, মূল ব্যাপার ভাবতাম, এবং যে কোনো বিপদ আপদ, আর যেহেতু আমরা যেই দল করি সেই দলের প্রতিনিধি আমরা, সেই দলটা শাসক দল পশ্চিমবঙ্গে, তা কাজেই প্রত্যেক মানুষের তো আশা প্রত্যাশা থাকে যে আমি একটা বিপদে পড়েছি, দেবাশিসদার কাছে যাচ্ছি, হয়তো আমি উপকার পাবো। সেই আশা প্রত্যাশা আমি কোনোদিনই নষ্ট করিনি। হ্যাঁ, আমি ভাবিনি যে এই লোকটা সিপিএম করে, এর উপকার করা যাবে না, বা এই লোকটা বিজেপিকে ভোট দেয়, এর উপকার করা যাবে না। এটা আপনারা ঘুরে দেখতে পারবেন, সাধারণ ভোটারদের সাথে কথা বলতে পারবেন, সবাই একই কথা বলবে। হ্যাঁ, সে রিক্সাওয়ালা হোক, টোটোওয়ালা হোক, বা কোনো দিনমজুরি কাজ করেও, সে চায়ের দোকানদার হোক, যে কেউ আমার কাছে গেলে আমার তরফ থেকে যতটুকু পেরেছি আমি উপকার করে গেছি। আমার এখানেই দুঃখ যে গরিব মানুষদের জন্য আমি এত কিছু করার পরে আমাকে দল থেকে কেন সাসপেন্ড করা হলো, সেটা আমি এখন পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। এটা যদি দলের থেকে যদি সত্যিকারের ইনকোয়ারি করা হতো, আমি মনে করি যে আমার মতো জনপ্রিয় নেতা এই ডাবগ্রাম ফুলবাড়িতে কেউ নেই। এটা আমি জোর গলায় বলতে পারবো। এটা কেউ স্বীকার করুক না করুক, কিন্তু আমি আমার ব্যক্তিগত ব্যাপারটা আমি ভালো করে জানি যে মানুষ এখনো আমাকে চায়, আমার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, কিন্তু আমাকে যে বিনা কারণে জেল খাটা হয়েছে তার প্রতিবাদ কিন্তু মানুষ করার জন্য তৈরি আছে। হ্যাঁ, সেটা দল অনুভব যদি করে ভালো কথা, অনুভব না করলে আমার কিচ্ছু করার নেই। ফুলবাড়িতে আমি যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম 2013 সালে, প্রায় 5,000 কংগ্রেসের কর্মীদের নিয়ে যোগদান করেছিলাম। আমার মনে হয় না উত্তরবঙ্গে এরকম কেউ এইভাবে যোগদান করেছে কংগ্রেস থেকে তৃণমূলে। আমি তৃণমূলে ফুলবাড়িতে কোনো পার্টি অফিস ছিল না, এখানে ভাড়া অফিসে একটা চলতো, কেউ লোকজন 5-6 জনের বেশি বসতে পারতো না। আমার একটা বিল্ডিং সুপার মার্কেটে আমার ওয়াইফের নামে আছে, যেখানে আমার ফার্স্ট ফ্লোরে আমার অফিসও আছে। আমি সেকেন্ড ফ্লোরটা টোটালি তৃণমূল দলকে রেস্ট্রি করে দান করে দিয়েছি, রেস্ট্রি খরচটা পর্যন্ত আমি দিয়েছি। আজকে যেই বিল্ডিংয়ের দাম প্রায় 30 থেকে 40 লাখ টাকা আছে, তা সেটা আমি যদি দলকে ভালোই না বাসতাম, তাহলে আমি একটা আমার নিজস্ব বিল্ডিং আমার তৃণমূল দলকে দান করা না করতাম না তাহলে। কাজেই আমি তো কিছু দিয়েছি, আমি মনে করি দলকে জল যেরকম আমাকে দিয়েছে, সম্মান দিয়েছে, আমাকে জেলা পরিষদের মেম্বার বানিয়েছে, কর্মাধ্যক্ষ বানিয়েছে, আমিও কিন্তু দলকে পরিচালনা করার জন্য, কারণ আমি মনে করি পার্টি অফিস একটা মন্দির, যেখানে যেরকম মন্দিরে যেন সবাই যায়, সব কিছু করে দিয়েছি, স্কুল বিল্ডিং, তারপরে মিড ডে মিল খাওয়ানোর জন্য ঘর করে দিয়েছি, টয়লেট করে দিয়েছি, এবং আজকে সেটা একটা পুলিং বুথ, এবং সেখানে এখন ভোটও হয়। তা বলছি যে যে তারপরেও আমাকে 1.5 কাঠা জমির কেস দেওয়া হয়। এটা কেন করা হলো, কি উদ্দেশ্যে করা হলো, সেটা যারা করেছে তারাই বলতে পারবে, কিন্তু আমার সাথে এই জিনিসটা করা উচিত হয়নি। আমি খুব, এটা আবার মানে কি বলবো, চিরদিন আমি এই কথা ভুলতে পারবো না যে আমাকে এটা টোটালি আজকে, আমি যেটা সব থেকে ঘৃণা করতাম, বিশেষ করে আমি কোনোদিন জমির ব্যবসা করিনি। দ্বিতীয় কথা যে আমাদের দলের অনেকে জমির ব্যবসা যারা করতো, বা অনেকে ভেস্টের জমি বিক্রি করেছে, নদীর চর বিক্রি করেছে, আমি এটা পুরাপুরি বিরোধী ছিলাম, এবং গৌতমদা বিরোধী ছিল। আমি থানা ওসিদেরকে বলতাম যে আমাদের কোনো পঞ্চায়েত সদস্যা বা প্রধান যেই যদি জড়িত থাকে কোনো রেয়াত করবেন না, তাদের গ্যারেজ করে নেবেন। এবং আমি এটা বারবার বলে এসেছি, আমি অনেক জায়গায় চিঠি দিয়েছি, অনেক জমি উদ্ধার করার চেষ্টা করেছি। আমি ফুলবাড়ি 1-এ একটা গোডাউনের জমি
আমাদের ভেস্টের জমি প্রায় ওখানে 90টি জমি ছিল, সেটাকে উদ্ধার করেছি, এবং একটা কনস্ট্রাকশন হচ্ছিল, সেটাকে বন্ধ করেছি। হ্যাঁ, তার ডকুমেন্ট সব আমার কাছে আছে। তা বলছি যে তারপরেও আমাকে এই যে একটা বদনাম দেওয়া হলো, এটা কোনো মতে আমি মেনে নিতে পারছি না। এটা মানুষও বিশ্বাস করে না। কারণ আমি পয়সা কামানোর জন্য তৃণমূল দল করতাম না। আমার পয়সা, আমি যেই ব্যবসাতে যেই ইনকাম করি তাতে আমার যথেষ্ট, এবং আমি আমার নিজের ব্যবসার থেকে একটা পার্সেন্টেজ আমি দলের পিছনে খরচা করতাম। এটা সবাই ভালো করেই জানে। দাদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন এবং ব্লক সভাপতি হিসেবেও কিন্তু দায়িত্ব পালন করেছেন। কোন পদে কাজ করে সবচেয়ে বেশি স্বচ্ছন্দ বোধ করছেন? দেখুন, আমি তো ব্লক প্রেসিডেন্টও ছিলাম, জেলা পরিষদও ছিলাম, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলাম। আমি 5 বছরে, বিশেষ করে আমার টাইমে, আমি 2018 সালে জিতি, 18 থেকে 23 ছিলাম, 19 আর 20 2 বছর কোভিড ছিল। কোভিডের টাইমে কোনো উন্নয়ন হয়নি। তারপরেও 3 বছর উন্নয়ন আমি যতটুকু করেছি, আমি 26 কোটি টাকার কাজ করেছি 4টা গ্রাম পঞ্চায়েতে। হ্যাঁ, 3 বছরে 26 কোটি টাকা কাজ করাই চারটেখানি কথা না। আমি প্রচুর রাস্তা করেছি, কালভার্ট করেছি, ড্রেন করেছি, স্কুলের বাউন্ডারি ওয়াল করেছি। আমি মনে মনে করি আমার ক্ষমতার মধ্যে যতটুকু করার দরকার ছিল তার থেকে অনেক বেশি করেছি। এবং যে এটা বিশেষ করে বিজেপির যিনি এমএলএ আছেন, বছরে উনি এখন 70 লাখ টাকা করে পান। হ্যাঁ, তা বলছি 5 বছরে 3.5 কোটি টাকা পেয়েছেন। এটা মানুষ ভালো করেই জানে যে উনি কি উন্নয়ন করেছেন। আমি জেলা পরিষদে যখন ছিলাম, আমি 3 বছরে 26 কোটি টাকার কাজ করেছি। কিন্তু আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি শহর কেন্দ্রিক অঞ্চল, এখানে একদম শিলিগুড়ি শহর ঘেরা, এবং আমাদের ওয়ার্ডগুলোর সাথে মেশানো। হ্যাঁ, যেরকম ডাবগ্রাম 1-এর পাশে হচ্ছে 41 নম্বর, 42, 43, 44 ওয়ার্ড আছেন। ডাবগ্রাম 2-এর হচ্ছে 38 নম্বর, 39, 38, 37, 36, 35 হচ্ছে ডাবগ্রাম 2-এর পাশে, এবং 31 থেকে 35 ফুলবাড়ি 1-এর পাশে। তো কাজে ফুলবাড়ি 2ও বলতে গেলে এখন অনেক ডেভেলপমেন্ট হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে। এই 4টা গ্রাম পঞ্চায়েতকে খুবই তাড়াতাড়ি, আমাদের এই গভর্নমেন্ট, যদি তৃণমূলের গভর্নমেন্ট আবার ফিরে আসে, এটা আর পঞ্চায়েতে চলে না, এটাকে একটা আলাদা পৌরসভা করা উচিত। পৌরসভা করলে মানুষের চাহিদা এখন রাস্তা পাকা, ড্রেন হবে, ড্রেন পরিষ্কার হবে, এবং বাড়ির যে ওয়েস্ট আছে সেই ওয়েস্টটা যাতে এক জায়গায় ফেলা যায়, এবং তার জন্য ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট লাগবে। আর দ্বিতীয় কথা, স্ট্রিট লাইট লাগবে। এখানে মানুষ কিন্তু আর কেউ, এখানে মাটি পাওয়া যায় না, কাজে 100 দিনের কাজ করাও এখানে অসম্ভব। এখানে জমির প্রচণ্ড দাম, যে কোনো জায়গায় 10 লাখ টাকা করে কাঠা আছে। বাস্তবটাকে যদি একদম তুলে ধরা যায়, তাহলে এটা খুব তাড়াতাড়ি একটা পৌরসভা হওয়া দরকার আছে। দাদা আমার শেষ প্রশ্ন আপনার কাছে। আমি প্রথমেই বললাম যে শিলিগুড়ি তথা ফুলবাড়ি মানুষের জন্য আপনি দেবাশিস প্রামাণিক, এই নামটা কিন্তু একটা ক্রেজ, সাধারণের জন্যই আপনি তৈরি, এবং মানুষজন, জনগণ কিন্তু আপনাকে চায়। আসন্ন বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ কি আপনাকে দেখতে পাবে ভোটে? জানি না, এখন আমি, দেখুন, আমি তো আর দলের কথা বলতে পারবো না। তবে আমি এইটুকুই বলছি যে আমি দল পরিবর্তনের কোনো কোনো রকম আমার ইচ্ছাও নেই, করবও না। হ্যাঁ, এবং আমি বারবারই বলছি, আমার রক্তে কংগ্রেসি রক্ত। কাজেই আমি তৃণমূল দলে এসেছি, প্রায় 13 বছর ধরে তৃণমূল দল করছি। আমার দল পরিবর্তন করার কোনো ব্যাপার নেই। তৃণমূল দলকেই ভালোবাসি, এবং মানুষ চায়, মানুষ বিশেষ করে ফুলবাড়িতে আমাকে গার্জিয়ান হিসাবে সবাই মানতো, দেখতো। আমি এখানে, দেখুন, কোনোদিন সিপিএমের পেছনেও বলতে পারবেন কোনো ষড়যন্ত্র করিনি, বিজেপির পিছনেও কোনো ষড়যন্ত্র করিনি। আমার কাছে বিজেপির লোক আসলে উপকার পেয়েছে, সিপিএমের লোক আসলে উপকার পেয়েছে। আমি কোনো ওইসব দেখতাম না কে কোন দল করে। উন্নয়নটাকে আমি মূল কান্ডারি ভাবতাম, মূল ব্যাপার ভাবতাম, এবং যে কোনো বিপদ আপদ, আর যেহেতু আমরা যেই দল করি সেই দলের প্রতিনিধি আমরা, সেই দলটা শাসক দল পশ্চিমবঙ্গে, তা কাজেই প্রত্যেক মানুষের তো আশা প্রত্যাশা থাকে যে আমি একটা বিপদে পড়েছি, দেবাশিসদার কাছে যাচ্ছি, হয়তো আমি উপকার পাবো। সেই আশা প্রত্যাশা আমি কোনোদিনই নষ্ট করিনি। হ্যাঁ, আমি ভাবিনি যে এই লোকটা সিপিএম করে, এর উপকার করা যাবে না, বা এই লোকটা বিজেপিকে ভোট দেয়, এর উপকার করা যাবে না। এটা আপনারা ঘুরে দেখতে পারবেন, সাধারণ ভোটারদের সাথে কথা বলতে পারবেন, সবাই একই কথা বলবে। হ্যাঁ, সে রিক্সাওয়ালা হোক, টোটোওয়ালা হোক, বা কোনো দিনমজুরি কাজ করেও, সে চায়ের দোকানদার হোক, যে কেউ আমার কাছে গেলে আমার তরফ থেকে যতটুকু পেরেছি আমি উপকার করে গেছি। আমার এখানেই দুঃখ যে গরিব মানুষদের জন্য আমি এত কিছু করার পরে আমাকে দল থেকে কেন সাসপেন্ড করা হলো, সেটা আমি এখন পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। এটা যদি দলের থেকে যদি সত্যিকারের ইনকোয়ারি করা হতো, আমি মনে করি যে আমার মতো জনপ্রিয় নেতা এই ডাবগ্রাম ফুলবাড়িতে কেউ নেই। এটা আমি জোর গলায় বলতে পারবো। এটা কেউ স্বীকার করুক না করুক, কিন্তু আমি আমার ব্যক্তিগত ব্যাপারটা আমি ভালো করেই জানি যে মানুষ এখনো আমাকে চায়, আমার দিকে তাকিয়ে আছে।
হ্যাঁ, কিন্তু আমাকে যে বিনা কারণে জেল খাটা হয়েছে তার প্রতিবাদ কিন্তু মানুষ করার জন্য তৈরি আছে। হ্যাঁ, সেটা দল অনুভব যদি করে ভালো কথা, অনুভব না করলে আমার কিচ্ছু করার নেই। ফুলবাড়িতে আমি যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম 2013 সালে, প্রায় 5,000 কংগ্রেসের কর্মীদের নিয়ে যোগদান করেছিলাম। আমার মনে হয় না উত্তরবঙ্গে এরকম কেউ এইভাবে যোগদান করেছে কংগ্রেস থেকে তৃণমূলে। আমি তৃণমূলে ফুলবাড়িতে কোনো পার্টি অফিস ছিল না। এখানে ভাড়া অফিস একটা চলতো, কেউ লোকজন 5-6 জনের বেশি বসতে পারতো না। আমার একটা বিল্ডিং সুপার মার্কেটে আমার ওয়াইফের নামে আছে, যেখানে আমার ফার্স্ট ফ্লোরে আমার অফিসও আছে। আমি সেকেন্ড ফ্লোরটা টোটালি তৃণমূল দলকে রেস্ট্রি করে দান করে দিয়েছি। রেস্ট্রি খরচটা পর্যন্ত আমি দিয়েছি। আজকে যেই বিল্ডিংয়ের দাম প্রায় 30 থেকে 40 লাখ টাকা আছে, তা সেটা আমি যদি দলকে ভালোই না বাসতাম, তাহলে আমি একটা আমার নিজস্ব বিল্ডিং আমার তৃণমূল দলকে দান করা না করতাম না তাহলে। কাজেই আমি তো কিছু দিয়েছি। আমি মনে করি দলকে দল যেরকম আমাকে দিয়েছে, সম্মান দিয়েছে, আমাকে জেলা পরিষদের মেম্বার বানিয়েছে, কর্মাধ্যক্ষ বানিয়েছে, আমিও কিন্তু দলকে পরিচালনা করার জন্য, কারণ আমি মনে করি পার্টি অফিস একটা মন্দির, যেখানে যেরকম মন্দিরে যেরকম সবাই যায়, মসজিদে যেরকম সবাই নামাজ পড়তে যায়, চার্চে যেরকম সবাই প্রার্থনা করতে যায়, তো সেরকম পার্টি অফিসটা হচ্ছে সবার জন্য একটা আমাদের দলের একটা মন্দির। তো সেই মন্দির ফুলবাড়িতে ছিল না, সেটা আমি দান করেছি। এবং আজকে সেই জিনিসটা অনুভব করলো না, খোঁজ খবরই নিল না যে দেবাশিস প্রামাণিক দলকে কি দিয়েছে, দলের জন্য কতটুকু সে স্যাক্রিফাইস করেছে। এটা খুব খারাপ লাগে। আমি যদি একটা 30-40 লক্ষ টাকার একটা অফিস দান করতে পারি, তা 1.5 কাঠা জমির দাম ওইখানে খুব বেশি হলে ওরা দেখিয়েছে প্রায় 2.5-3 লাখ টাকা দাম আছে, প্লাস 5 জন ওখানে হচ্ছে মেন আসামি যারা দখল করেছে, আমি বলে ইনফ্লুয়েন্সার। তাই এবার বিবেচনায় মানুষ করবে যে আমি ওই 20-30 হাজার টাকার জন্য আমি যাব একটা বিধবা মহিলার জমি দখল করতে। এটা এটা কেউ মানে বাস্তব তো নাই, কেউ বিশ্বাসও করে না, কেউ মেনেও নেয়নি মনের দিক থেকে। কাজেই আমি খুব এটা নিয়ে মানে খুবই খারাপ লেগেছে আমাকে যখন সাসপেন্ড করা হয়। এটা দলের, আমি মনে করি ডাবগ্রাম ফুলবাড়িতে দলের ক্ষতি হয়েছে, বিজেপির লাভ হয়েছে, এবং আমাকে যদি বসিয়ে রাখা হয়, আমি আবার জোর গলায় বলছি, আবার বিজেপির লাভ হবে। দাদা এই জায়গাটায় একটা প্রশ্ন, যে কোনো জায়গায় কি আপনার কি আক্ষেপ থেকে যাচ্ছে? আক্ষেপ একটাই, দেখুন দলটাকে খুব মনে প্রাণে ভালোবাসতাম। মানে আমি পরিবারে যেরকম আমার ওয়াইফকে ভালোবাসি, আমার ছেলেকে ভালোবাসি, সেরকম তৃণমূল দলকে ভালোবাসতাম, মমতা ব্যানার্জিকেও ভালোবাসতাম, অভিষেক ব্যানার্জির দল করার ধরনটা আমার খুব ভালো লাগে। উনি একটা সিস্টেমেটিক্যালি দলটা করতে চায়। কিন্তু আমাকে কেন করা হলো সেটা আমি এখন পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। মানে যেই দলের এত কিছু দেওয়ার পরে, এত অবদান রাখার পরে, এত দিন নাই রাত নাই খাটার পরেও আমি কোনোদিন রাত্রিবেলায় মোবাইল বন্ধ করতাম না। দিদি একবার কোনো মিটিংয়ে বলেছিল, আপনারা যারা যারা ব্লক প্রেসিডেন্ট আছেন, অঞ্চল প্রেসিডেন্ট আছেন, রাত্রি 11টা অবধি মোবাইলটা খুলে রাখবেন মানুষের জন্য। আমি সারা রাত খুলে রাখতাম। আমি কোনো সময় মানুষ 1টা-1.5টায় হলে আমার নিজের গাড়ি নিয়ে বের হয়ে যেতাম। হ্যাঁ, তো এইসব করেছি দলের জন্য। তারপরেও দল কেন আমাকে এই শাস্তি দিল, একমাত্র যারা করেছে তারাই বলতে পারবে। অনেক ধন্যবাদ দাদা। একেবারেই শেষ করছি। আমরা কথা বললাম দেবাশিস প্রামাণিকের সঙ্গে। এই যে ফুলবাড়ির মানুষ এখনো পর্যন্ত কিন্তু এই দাদাকেই চায়, এবং তার সাথে কথা বলেই কিন্তু জানতে পারলাম যে দাদার গলায় একটা আক্ষেপের সুর, এবং প্রথম দিন থেকেই এখনো পর্যন্ত, প্রথম থেকে শুরুর একেবারে শেষ পর্যন্ত কিন্তু দলের প্রতি কিন্তু আহ অনুগত্য তিনি বজায় রেখেছেন, এবং তিনি যেমনটা জানালেন দল তিনি পরিবর্তন করতে চান না। ফুলবাড়ি থেকে ক্যামেরায় ছোটনের সঙ্গে দৃষ্টি, জজবাত 24 বাংলা।